This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, এতদিন ভারত পাকিস্তানের সঙ্গে যে বিহেভটা করত এখন ধীরে ধীরে সেই একই বিহেভটা বাংলাদেশের সঙ্গেও করছে। আর এগুলো এত দ্রুত গতিতে ঘটছে যে বাংলাদেশের অনেকেই বুঝে উঠতে পারছে না যে হঠাৎ করে পরিস্থিতিটা কিভাবে পাল্টে গেল। সত্যি বলতে কয়েক বছর আগেও কেউ ভাবতে পারতো না যে বিষয়টা এখানে গিয়ে পৌঁছাবে, কারণ বাংলাদেশ তো কোনো ঐতিহ্যগত শত্রু দেশ ছিল না, বরং ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের অস্তিত্বই ছিল ভারতের জন্য। 1971 সালে ভারত নিজের সেনাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল, আর সেই যুদ্ধের ফলেই বিশ্বের মানচিত্রে একটা নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আবির্ভাব ঘটে। আর আজ পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভারতকেই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা ভাবতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যখন কোনো পক্ষ বারবার সীমা অতিক্রম করতে শুরু করে তখন শুধুমাত্র পুরনো সম্পর্কের কথা বলে সবকিছুকে উপেক্ষা করা সম্ভব নয়। এই পুরো ঘটনায় একটা বিষয় বেশ নজর কেড়েছে। শুভেন্দু অধিকারী যেভাবে বিষয়টা সামলেছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে, কারণ আমার মনে হয় ভারতের প্রতিটি রাজ্যে যদি এমন ধরনের নেতৃত্ব থাকতো তাহলে ভারতের এগেনস্টে গিয়ে ঘৃণা ছড়ানো বা ভারতকে ক্ষতি করার মতো কাজ করতে গিয়ে অনেককে দুবার ভাবতে হতো। গত 15 বছরে পশ্চিমবঙ্গে যেসব পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তার অনেকগুলোই কিন্তু নেওয়া হয়নি, আর সে কারণেই ধীরে ধীরে বাংলাদেশের একাংশের আত্মবিশ্বাস বা সাহস বেড়েছে। এমন অবস্থা তৈরি হয়েছিল যেখানে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত বিরোধী প্রচার, বয়কটের ডাক এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে দেখা যাচ্ছিল। আর এখন মনে হচ্ছে ভারতও তার পাল্টা হিসাব এবং নিজের অ্যাকশন স্পষ্ট করে দিয়েছে। যে ভাষা অন্য পক্ষ বুঝতে চায় ভারতও সেই ভাষাতেই বার্তা দিতে শুরু করেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে, আর এর প্রভাব আগামী কয়েক বছর বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামো খাতে কতটা পড়তে পারে সেটাই এখন বড় প্রশ্ন। তাহলে পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝা যাক। ভারত ও বাংলাদেশের মধ্যে ঠিক কী ঘটেছে আর কেন এই ঘটনাগুলো এত গুরুত্বপূর্ণ। এবারে মেইন খবরে আসি। খবরটা হলো ভারতের সরকারি সংস্থা রাইটস বাংলাদেশের রেলওয়েকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করার যে চুক্তি করেছিল সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে তার আগে একটা বিষয় বোঝা দরকার, এই চুক্তিটা আসলে কি ছিল আর কেন এটি এতটা গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতে এর কি প্রভাব পড়বে। 2024 সাল যখন শেখ হাসিনা তখনও ক্ষমতায় ছিলেন, তখন ভারতের সরকারি সংস্থা রাইটস লিমিটেড বাংলাদেশের রেলওয়ের সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি অনুযায়ী ভারতকে বাংলাদেশে 200টি যাত্রীবাহী ব্রডগেজ কোচ সরবরাহ করার কথা ছিল। এর মধ্যে 110টি ছিল শীততাপ নিয়ন্ত্রিত বা এসি কোচ এবং বাকি 90টি ছিল নন এসি কোচ। পুরো চুক্তির মূল্য ছিল প্রায় 1500 কোটি টাকা। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিলটি শেখ হাসিনা সরকারই চূড়ান্ত করেছিল। তবে আশ্চর্যের বিষয়, এত বড় চুক্তি হওয়ার পরেও এখনও পর্যন্ত এর বিপরীতে একটি টাকাও পরিশোধ করা হয়নি। এরপর বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। তার বিদায়ের পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় সেখানে একের পর এক ভারত বিরোধী অবস্থান সামনে আসতে শুরু করে। আমার কাছে সবথেকে অবাক করার বিষয় হলো এত কিছুর পরেও ভারত সঙ্গে সঙ্গে সেই চুক্তি কিন্তু বাতিল করেনি, বরং যথেষ্ট সময় ধরে হোল্ড করে রেখেছিল। অনেকেই হয়তো তখনই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবতেন, কিন্তু ভারত সেখানে ওয়েট করেছে। কিন্তু যখন ভারত বিরোধী বক্তব্য, প্রচার এবং রাজনৈতিক কর্মসূচির মাত্রা অনেক বাড়তে শুরু করলো তখন পরিস্থিতিটা বদলাতে শুরু করে। একটা সময়ের পর আর চুপ করে থাকার কোনো সুযোগ থাকে না। আর শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যতদিন বাংলাদেশ তার বর্তমান অবস্থান পরিবর্তন না করছে ততদিন কোনো বাণিজ্যিক চুক্তি বা অর্থনৈতিক সম্পর্ক আগের মতো স্বাভাবিক গতিতে এগোবে না। এখন প্রশ্ন হলো এই চুক্তি স্থগিত হওয়ায় এত আলোচনা কেন? কারণ বিষয়টা শুধু 200টি কোচের নয়, বিষয়টা বাংলাদেশ রেল ব্যবস্থার সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রযুক্তিগত এবং অবকাঠামোগত সম্পর্কের। লোকোমোটিভ থেকে শুরু করে কোচ, স্পেয়ার পার্টস থেকে আধুনিক প্রযুক্তি, বহু ক্ষেত্রেই বাংলাদেশ ভারতীয় সহায়তার ওপর নির্ভর করছে। এমনকি রেল কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আজ বাংলাদেশের অনেক ট্রেন যে তুলনামূলকভাবে আধুনিক ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তার পেছনেও ভারতীয় প্রযুক্তি এবং সহযোগিতার অনেক বড় অবদান রয়েছে। ফলে এই চুক্তি স্থগিত হলে তার প্রভাব শুধু নতুন কোচ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর রেল অবকাঠামোর ওপরেও চাপ তৈরি হতে পারে। এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, বাংলাদেশের রেল নেটওয়ার্কের বহু অংশ ভারতীয় প্রযুক্তিগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে। ফলে বিকল্প খুঁজে পাওয়া সবসময় এতটা সহজ নয়। তবে এটুকু বলে থেমে গেলে পুরো ছবিটা কিন্তু বোঝা যাবে না, কারণ আমার মতে আসল গল্পটা আরও গভীরে
গভীরে গিয়ে লুকিয়ে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত বহু ক্ষেত্রেই একজন ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকা পালন করেছে। কংগ্রেস সরকারের সময় হোক বা পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশকে বিদ্যুৎ, অবকাঠামো, ট্রানজিট সুবিধা, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং চিকিৎসা খাতে বিভিন্ন ধরনের সহায়তা করা হয়ে আসছে। অর্থাৎ বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত অলরেডি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আগেও বলছি, এখনও বলছি, ভারতের প্রতিবেশী দেশগুলো প্রতিবেশী হওয়ার সুবিধা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকে, আর বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। স্বল্প সুদে কিংবা বিশেষ আর্থিক সুবিধার মাধ্যমে ঋণ, তুলনামূলক কম দামে বিদ্যুৎ, বাণিজ্যিক ছাড় সবকিছুই দীর্ঘদিন ধরে পাওয়া গেছে। এসএফটিএ চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের জন্য ভারতীয় বাজারে বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতের বন্দর, বিমানবন্দর এবং রেল নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও দেওয়া হয়েছে বাংলাদেশকে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও সহজে নিজেদের পণ্য পৌঁছে দিতে পারে। প্রতিটি বিপদে, প্রতিটি প্রয়োজনে, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বড় ভাইয়ের মতো। আর এত কিছু করার পর বিনিময়ে ভারত কি পেয়েছে সেটা আজ সবাই নিজের চোখে দেখতেই পারছে। তাই এখন মনে হচ্ছে দিল্লি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতদিন যে বিশেষ সুবিধাগুলো বাংলাদেশ পেয়ে এসেছে সেগুলো ধীরে ধীরে পুনর্বিবেচনার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আগের মতো বিশেষ ছাড়, বিশেষ সুবিধা বা আলাদা ব্যবস্থার যুগ হয়তো শেষের দিকে। এখন বার্তাটা একদম পরিষ্কার, যা দরকার আন্তর্জাতিক বাজারের নিয়ম মেনেই নিতে হবে। বিশেষ সম্পর্কের ভিত্তিতে অতিরিক্ত সুবিধা পাওয়ার দিন হয়তো আর থাকছে না। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই কেন্দ্র সরকার একটা বিশেষ বৈঠকও করেছে। আর সেই বৈঠকের পরেই আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশকে ঘিরে ভারতের নীতিতে কত বড় পরিবর্তন আসতে পারে। আমার মতে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ যেভাবে নিজের অবস্থানকে বদলেছে, তাতে দিল্লির নীতি নির্ধারকদের মধ্যেও নতুন করে ভাবনার জন্ম হয়েছে। কারণ যে সম্পর্ক এত বছর ধরে বিশেষ গুরুত্ব পেয়েছে, সেই সম্পর্কের ভিত্তিটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দুই দেশের সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে, আর পরিস্থিতি দেখে অন্তত এখনো পর্যন্ত এমন কোনো ইঙ্গিত মিলছে না যে উত্তেজনা দ্রুত কমে যাবে পরবর্তীতে। এরই মধ্যে আরেকটি খবর সামনে এসেছে, যা ডিফেন্স অ্যানালিস্টদের দৃষ্টি আকর্ষণ করেছে। খবর অনুযায়ী বাংলাদেশ ও চীনের মধ্যে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে সমঝোতা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই প্রকল্পের অবস্থান ভারতীয় সীমান্তের খুব বেশি দূরে নয়। কিছু রিপোর্টে আরও বলা হয়েছে যে ওই অঞ্চলে চীনা উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। যদিও এই দাবিগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবুও বিষয়টি যে দিল্লির নজরে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। এখানে অনেকের প্রশ্ন, দশকের পর দশক ধরে ভারত যে অর্থনৈতিক, অবকাঠামোগত এবং কৌশলগত সহায়তা দেখিয়েছে, তার মূল্যায়ন কি যথাযথভাবে করা হয়েছে? আর এটাই পুরো বিতর্কের কেন্দ্রীয় প্রশ্ন। কারণ একদিকে ভারত বছরের পর বছর সহায়তা দিয়ে গেছে, আর অন্যদিকে বাংলাদেশ ক্রমশ বিকল্প অংশীদারের দিকে ঝুঁকেছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ভারতের ভেতরে এই বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হওয়াটাও স্বাভাবিক। তাহলে প্রশ্ন হলো, যদি সম্পর্কের চরিত্রই বদলে যায়, তাহলে আগের মতো ভর্তুকি, বিশেষ ছাড় বা আর্থিক সুবিধা বজায় রাখার যৌক্তিকতা কোথায়? রিলিফ বা বিশেষ সুবিধার প্যাকেজের পাশাপাশি একটি বড় আর্থিক সহায়তার কাঠামো রয়েছে, যার আওতায় বাংলাদেশ বিভিন্ন সময় ভারত থেকে ক্রেডিট লাইন ও অর্থনৈতিক সুবিধা পেয়েছে। এখন সেই ব্যবস্থাগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ যেসব পদ দিয়ে এতদিন বাংলাদেশ বিশেষ সুবিধা পেত, সেগুলোর অনেকগুলোই পুনর্মূল্যায়নের মুখে। আর এই ঘটনাকে যদি একবার পেছন ফিরে দেখা যায়, তাহলে ছবিটা এমন দাঁড়ায় যে 1971 সালে ভারত নিজের সেনাদের রক্ত, সম্পদ এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল। স্বাধীনতার বহু দশক ধরে বিদ্যুৎ সহযোগিতা, আর্থিক সহায়তা, ঋণ সুবিধা, বন্দর ব্যবহার, রেল যোগাযোগ এবং বাণিজ্যিক সুযোগ, এই সব ক্ষেত্রেই ভারত বাংলাদেশের পাশে থেকেছে। কিন্তু আজ ভারতের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন উঠেছে, এই দীর্ঘ সহযোগিতার বিনিময়ে ভারত আসলে কি পেল? ভারত বিরোধী রাজনৈতিক কর্মসূচি, বিভিন্ন বিতর্ক, চীনের সঙ্গে বাড়তে থাকা স্ট্র্যাটেজিক সম্পর্ক, তাদের ক্লোজনেস এবং ভারতীয় স্বার্থের বিরুদ্ধে স্টান্স নেওয়া, এই সব বিষয় নিয়েই এখন আলোচনা হচ্ছে। আর সে কারণেই আমার মতে ভারত বর্তমানে যে অবস্থানটা নিচ্ছে এবং নিতে শুরু করেছে, সেটাকে অনেকেই একটি নীতিগত পরিবর্তনের সূচনা হিসাবে দেখছেন। এই পুরো ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। তার সমর্থকদের মতে তিনি যেভাবে বিষয়টিকে তুলে ধরেছেন, তা সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ও স্ট্র্যাটেজিক স্বার্থ নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের কাছে একটা প্রশ্ন,
যে ভারত কি বাংলাদেশের জন্য দেওয়া বিশেষ সুবিধা, প্যাকেজ ও চুক্তিগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে? আর ভারতের কি সেটা করে দেওয়া একদমই উচিত হবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।